আর্জেন্টিনার একটা করে ম্যাচ শেষ হয় আর ব্রাজিলের ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা বাড়ে। রাত পোহালেই ব্রাজিলের পরের ম্যাচ, তাদের গ্রুপের দ্বিতীয় প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সার্বিয়ার এগেনস্টে তিতের দল প্রথমার্ধে গোলশূন্য, এরপর দ্বিতীয়ার্ধে রিচার্লিসনের জোড়ায় শেষ পর্যন্ত দারুণ একটা জয় তুলে নেয়। এরপর আর্জেন্টিনাও তাদের ভাগ্য বদলেছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, মেক্সিকোর এগেনস্টে আর্জেন্টিনার ভাগ্যটাও শুরুর অর্ধে অন্তত ভালো ছিল না। এরপর লিওনেল মেসি পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। 64 মিনিটে নিজে গোল করেন, এরপর 87 মিনিটে গোল করিয়ে আর্জেন্টাইনদের জয় উৎসবে মাতান। আর্জেন্টিনা ব্রাজিল দুই দল দুই মেরুতে, কারণ আর্জেন্টিনার পরের ম্যাচটা জিততেই হবে এমন একটা সমীকরণ যদি তারা নকআউটে যেতে চায়। আর ব্রাজিল মোটামুটি কমফোর্ট জোনে থেকে সুইসদের এগেনস্টে নামবে। লাস্ট ম্যাচে সার্বিয়ার এগেনস্টে যেভাবে নেইমারকে ফাউল করা হয়েছে, যখন একটা দলের এগেনস্টে অর্থাৎ ব্রাজিলের এগেনস্টে টোটাল ফাউল ছিল 12, নেইমারের এগেনস্টে হয়েছে 9টা ফাউল। শেষ পর্যন্ত যখন অ্যাঙ্কেলের চোটে নেইমার মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, নিশ্চিত হয়ে গেছে তখনই যে সুইসদের এগেনস্টে নেইমারে মাঠে নামা হচ্ছে না। সেই খবরটা, সেই দুঃসংবাদটা আরও বেশি প্রলম্বিত হয়েছে, কারণ পরের ম্যাচটা ক্যামেরুন এগেনস্টে, ব্রাজিলের গ্রুপের শেষ ম্যাচ, সেখানটাও নেইমার জুনিয়র খেলতে পারবেন না। দুঃখজনক হলো সত্যি যে নেইমারকে যে এত ফাউল করা হয়, নেইমারের এগেনস্টে যত ধরনের ট্যাকেল করা হয়, সেগুলো আসলে মাঠের শাস্তিটা খুব একটা চোখে পড়ে না। যিনি সার্বিয়ার হয়ে নেইমারকে বাজেভাবে ট্যাকেল করে অ্যাঙ্কেল ইনজুরিতে ফেলেছেন, তার এগেনস্টে রেফারি কোনো আমরা প্রপার ডিসিশন পাইনি। তারপরও সুইসদের এগেনস্টে ব্রাজিলের যে রেকর্ড, যে পরিসংখ্যান, সেটা কিন্তু আসলে অনেক বেশি আশাবাদী করে, কারণ দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 9 ম্যাচে, যার 3টায় জয় ব্রাজিলের, 2টায় হচ্ছে সুইজারল্যান্ডের, বাকি 4 ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ একটা জয়, সংখ্যায় একটা জয় কিন্তু এগিয়ে সেলেসাওরা। খুব যে সহজ প্রতিপক্ষ সুইসরা, সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই, সেটা বলার সময় আসেনি। কেউ যদি খুব বেশি আশাবাদী হতে চায় ব্রাজিলের এগেনস্টে যে ব্রাজিল আসলে প্রথম পর্বের বাধা টপকাতে পারবে না, যদিও এই ধরনের আশা, এই ধরনের স্বপ্ন দেখা, দিবা স্বপ্ন, এই স্বপ্নগুলো দেখা উচিত না, তারপরও যদি কেউ আসলে দেখতে চায় সেই দুঃসাধ্য স্বপ্ন, তাদের জন্য আসলে হতাশার গল্প রয়েছে। বিশ্বকাপে যত এডিশন হয়েছে, শুরুর এডিশন 1930, তারপরে 34, এরপর 66-র ঘটনা আবার অন্যরকম। এই 3টা এডিশন বাদ দিয়ে ব্রাজিল আসলে প্রতিবারই নকআউটের বাধা পেরিয়েছে। ইন্টারেস্টিং পার্ট যেটা, 66-তে পুরো ইউরোপ এক হয়েছিল, কোনোভাবেই পেলের ব্রাজিলকে তারা শিরোপা ধরে রাখতে দেবে না। শেষ পর্যন্ত সেটা হয়ওনি, কিন্তু সেক্ষেত্রে পেলেকে যেভাবে এনজয় করা হয়েছিল, যেভাবে পুরো ইউরোপের ফুটবলাররা, ইউরোপের পুরো ফুটবল পরিকল্পনাকারীরা ব্রাজিলের এগেনস্টে আসলে একজোট হয়েছিল, সেটা অন্তত কাতারে দেখা পাবার সম্ভাবনা নেই। যদিও এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা নেইমার এনজোট। সুইসদের আসলে অনেক ধরনের উৎসব আমরা খেয়াল করেছি, ব্রাজিলকে হারিয়ে দিবে, ওই যে পরিসংখ্যান কিছুটা হয়তো তাদেরকে আশাবাদী করছে, 3-2-এর একটা ব্যাপার, ড্র হবার একটা ব্যাপার, 9 ম্যাচের মধ্যে যে খুব স্পষ্ট ব্যবধানে ব্রাজিলিয়ানরা এগিয়ে, সেই ব্যাপারটা তাদেরকে কিছুটা হলেও আশাবাদী করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে আসলে কাতারের দোহার পথে ঘাটে মোটামুটি সুইজারল্যান্ডের সমর্থকরা, তারা কিন্তু গলা উঁচিয়ে গান গেয়ে নিজেরা নিজেদের মধ্যে আমোদ ফুর্তি করে প্রকাশ করার চেষ্টা করেছে যে পরের ম্যাচটায় তারা আসলে ব্রাজিলের এগেনস্টে ফেভারিট হয়ে নামবে, অথবা ডমিনেটিং ফুটবল খেলার জন্যই নামবে। সেটা যাই হোক, দিন শেষে ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবশেষ শিরোপা হোল্ডারও কিন্তু আসলে ব্রাজিল। সেই 2002 সালে ব্রাজিল শিরোপা জেতার পর থেকে যে মরক লেগেছে পুরো ল্যাটিনে, যে ধরনের দাপট আমরা ইউরোপের দেখতে পেয়েছি গত প্রায় 20টা বছরে, সেটা থেকে বেরিয়ে আসতে হলে ব্রাজিলকে সত্যিকার ফুটবলটাই খেলতে হবে, ল্যাটিন ছন্দে মন্ত্রমুগ্ধকর ফুটবলে মাতিয়ে রাখতে হবে। পরের ম্যাচে দর্শকদের পরাস্ত করতে হবে, সুইজারল্যান্ডকে নিশ্চিত করতে হবে নকআউটের পথের সকল বাধা। রিয়াসাদ আজিম, 71, দোহা, কাতার।